হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ টপিক ফোর্স অর্থাৎ বল নিয়ে একটু আলোচনা করব। দেখো, বল জিনিসটা তোমাদের যদি বুঝতে হয় তাহলে তোমাদের ডাইমেনশন, প্রথমত ডাইমেনশন, তারপরে স্কেলার ভেক্টর প্রোডাক্ট, যেটা তোমাদের নেই 11-এ আছে, কিন্তু তাও আমি তোমাদের পড়াবো যাতে তোমাদের কনসেপ্টটা আরও বেটারভাবে ক্লিয়ার হয়। তারপরে ফোর্সের ডেফিনেশন ঢোকা যাবে। তো এখানে দেখো, ফার্স্ট ডাইমেনশন। ডাইমেনশন বলতে তোমরা কি বোঝো? ডাইমেনশন অর্থাৎ মাত্রা। মাত্রা মানে হলো 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। 3 ধরনের ডাইমেনশন হয় এখনও পর্যন্ত। পরবর্তীকালে আরও ডাইমেনশন হয়তো পাওয়া যেতে পারে। আমাদের এই দুনিয়া, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা, আমাদের ইউনিভার্স 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল কাকে বলে? 1D। 1 ডাইমেনশন হলো কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু বা পার্টিকেল একটা সোজা লাইনে চলছে, ডান দিক বাঁ দিক কোনো দিকে মুড়ছে না, সোজা লাইনে চলে যাচ্ছে। মানে যে বস্তু বা পদার্থের বা রেখা শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই, প্রস্থ বা উচ্চতা কিছু নেই, শুধু দৈর্ঘ্য আছে, তাকে বলা হয় 1D বা 1 ডাইমেনশনাল অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেছে? শুধু দৈর্ঘ্য থাকবে, শুধু একটা স্ট্রেট লাইন। তারপর 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনাল হলো, 2D হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এইটা এইটা যদি দৈর্ঘ্য হয়, এইটা প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থকে যদি গ্রাফ পেপারের ওপর তোমরা গ্রাফ করেছো নিশ্চয়ই, এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস থাকে, এটা সেম দৈর্ঘ্য আর প্রস্থকেই বোঝায় ওখানেও। একটা খাতার ওপরে চৌকো, একটা স্কোয়ার বা গোল, যা খুশি আঁকো না কেন তোমরা, সব কিছুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সেইগুলো হলো 2 ডাইমেনশনাল। তারপর 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশন হলো 3D হলো, 3D পিকচার, এই কথাটা তোমরা শুনে থাকবে নিশ্চয়ই। আমাদের পুরো দুনিয়া সব কিছুই 3D, সব কিছুই 3D, 3 ডাইমেনশনাল। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা দৈর্ঘ্য হলে এটা প্রস্থ, আর এইটা হলো উচ্চতা। এতক্ষণ উচ্চতা নাই কোনো আলোচনা করা হয়নি, কিন্তু এই জিনিসটা হলো উচ্চতা। উচ্চতার গ্রাফ পেপারে উচ্চতাকে জেড দিয়ে লেখা হয়, জেড জেড দিয়ে ডিনোট করা হয়। আর এক্স ওয়াই তো যেমন ছিল তোমরা দেখেছো সেরকম। নেক্সট, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এইবার যেসব কোয়ান্টিটি বা রাশি, রাশি বলতে বোঝায় হচ্ছে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, সময়, যা কিছু দিয়ে কোনো জিনিসকে মাপা হয়, সময় মাপা হয়, দৈর্ঘ্য প্রস্থ মাপা হয়, এই ধরনের, সেইগুলোকে কোয়ান্টিটি বলে বা রাশি বলে। এবার যে সমস্ত রাশি, আর রাশির অন্য উদাহরণ হতে পারে ক্ষেত্রফল, আয়তন, সমস্ত কিছু হলো রাশি। তারপর আরও আছে, যত আছে সব এক একটা রাশি, কোয়ান্টিটি। তোমাদের 9-এ একটা চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেখানে তোমরা নিশ্চয়ই এটা পড়েছো। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে রাশি বা কোয়ান্টিটি ব্যাপারটা বোঝানো হয়েছে। তো দেখো, যেসব কোয়ান্টিটি দিক মান দুটো আছে তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। মানে হচ্ছে, ধরো আমি যদি বোঝাই যে ওজনের রাশি কি? কেজি। ওজন মাপার রাশি এসআই পদ্ধতিতে কেজি লেখা হয়। তো আমি যদি বলি একটা বস্তুর ওজন কত, মানে ভর কত, ভর হলো 5 কেজি। এবার 5টা হলো ওই জিনিসটার, ওই রাশিটার মান, মান হলো 5। ঠিক আছে, শুধু মানটা হলো 5। এবার মান প্লাস দিক, ডাইরেকশন থাকতে হবে, তবে সেটা ভেক্টর হবে। এবার ডাইরেকশন কোথায়? 5 কেজি বস্তুকে তুমি পূর্ব দিকে রেখে দাও,
পশ্চিম দিকে রেখে দাও, উত্তর দিকে রেখে দাও, যেদিকে খুশি রেখে দাও, ও 5 কেজি তো 5 কেজিই থাকবে। মানে ডাইরেকশানের সাথে ওর কোনো সম্পর্ক নেই। যেহেতু ডাইরেকশানের সাথে এর কোনো সম্পর্ক নেই, এটাকে বলা হয় স্কেলার। এই স্কেলার, একে বলা হয় স্কেলার, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। যেসব রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, দিকের সাথে সম্পর্কই নেই কিছু, মানের উপরই পুরো নির্ভর করছে, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যেসব রাশির দিক আছে, মানে দিকের সাথে নির্ভরশীল, যেমন ধরো একটা বলি, ভেলোসিটি, গতি, বেগ। বেগ যদি ধরো তোমরা, বেগ কিন্তু একটা রাশি আছে, বেগের ডাইরেকশন আছে, কোন দিকে চলছে। একটা বস্তু 2 কিলোমিটার/আওয়ার বেগেতে চলছে, চলছে চলছে চলছে, কিন্তু ওর মানটা হলো 2 কিলোমিটার, 2 2 কিলোমিটার/আওয়ার, 2টা হলো ওর মান, ম্যাগনিটিউড। ওটাকে ম্যাগনিটিউড বলে, মানকে ম্যাগনিটিউড বলা হয়। কিন্তু ওর ডাইরেকশন কোন দিকে, ও যাচ্ছে কোথায়, কোন দিকে যাচ্ছে ও, একটা দিক তো আছে, উত্তর দিকে যাচ্ছে, পূর্ব পশ্চিম, যেদিকে খুশি যাচ্ছে, তার মানে দিকের সাথে সম্পর্কিত। যদি দিকটা না বলা হয়, পুরোপুরি প্রকাশ পাচ্ছে না ও যে বলতে কি চাইছে। 2 কিলোমিটার/আওয়ার বেগে তো যাচ্ছে, যাচ্ছেটা কোন দিকে। তাই জন্য বেগ হলো একটা ভেক্টর রাশি। তা বোঝা গেছে ভেক্টর কি আর স্কেলার কি। ভেক্টর হচ্ছে মান, আর একটা মান থাকবে যে রাশির, প্লাস এক দিকের ওপর তার নির্ভরশীলতা থাকবে, মানে সে কোনো দিকে চলবে বা দিকের সাথে তার নির্ভরশীলতা থাকবে, তাহলে সেটা ভেক্টর। আর যদি শুধু মান থাকে, দিকের সাথে কোনো নির্ভরশীলতা নেই বা তার কোনো দিক নেই, তাহলে সেটা স্কেলার রাশি। ঠিক আছে, বোঝা গেছে। এবার ভেক্টর যেমন 2 আর 3কে গুণ করা হয়, মানে যেরকম সংখ্যাতে গুণ করা হয়, 2 3 4 5, যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে যেমন গুণ করা হয়, সেরকম রাশিদেরও গুণ করা হয়। রাশিদের কীরকমভাবে গুণ করা হয়, ধরো দৈর্ঘ্যকে আমি এল দিয়ে লিখছি, এলকে যদি আমি এল দিয়ে গুণ করি, দৈর্ঘ্যকে 2বার গুণ করলে কী হলো, ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে এ দিয়ে লিখছি, এরিয়া। ঠিক আছে, এবার যদি আমরা এই দৈর্ঘ্যকেই 3বার গুণ করি, তার মানে এখানে পাওয়া যাবে ভলিউম, মানে আয়তন। সেরকমই রাশিকে এরকম গুণ করা যায়, যেমন দৈর্ঘ্য একটা রাশি, সেরকম এরিয়া একটা রাশি, ক্ষেত্রফল রাশি, আয়তন ভি একটা রাশি, সেরকমভাবে রাশিদের গুণ করা যায়। এবার যখন দুটো রাশিকে গুণ করা হচ্ছে, তখন আমাদের দেখতে হবে যে দুটো রাশি কি স্কেলার, বা দুটো রাশি কি ভেক্টর, না একটা রাশি ভেক্টর একটা রাশি স্কেলার, এটা আমাদের দেখতে হবে। স্কেলার ভেক্টর এই দুটোর মধ্যেই রাশিগুলো হবে, যার শুধু মান আছে সে স্কেলার, যার মান ও দিক দুটোই আছে সে ভেক্টর। ভেক্টর আর স্কেলারের উদাহরণ তোমাদের বললাম, কাকে বলে বললাম। এবার দেখো, দুটো ভেক্টর রাশি যদি গুণ করা হয়, তাহলে তার মধ্যে সেই গুণটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বলা হয়, সেই গুণটাকে ক্রস প্রোডাক্ট বলে, আর সেটাকে এই যে ক্রস দিয়ে ডিনোট করা হয়, ক্রস দিয়ে লেখা হয়, দেখো। ঠিক আছে, আর যখন একটা স্কেলার আর একটা ভেক্টর রাশিকে গুণ করা হয়, তখন তাকে ডট প্রোডাক্ট বলে, দেখো ডট দিয়ে ডিনোট করা হয় এটাকে। যখন তোমরা দেখবে, ধরো আমি একটা বলছি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণ কী বলো তো, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। ত্বরণ নেগেটিভ হলে তাকে মন্দন বলে, ত্বরণ পজিটিভ হলে তাকে ত্বরণী বলে। বেগ পরিবর্তনের হার, এবার বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগ পরিবর্তনের হার, তো এটাও তো কোন দিকে পরিবর্তন হচ্ছে সেটা ভাবতে হবে। তাই জন্য অ্যাক্সেলারেশন বা ত্বরণটা হলো ভেক্টর রাশি। এবার একটা স্কেলার, একটা ভেক্টর, মাস সবসময় স্কেলার,
তুমি উত্তর দিকে রেখে দাও কোনো বস্তুকে, দক্ষিণ দিকে রেখে দাও, তার ভর তো একই থাকবে। ভর তো আর দিকের ওপর নির্ভর করছে না। আকাশে রেখে দাও, পাতালে রেখে দাও, ভর তো একই থাকবে। এম ইন্টু এ, এইটা হলো একটা গুণ করা হলো। এবার আমি এখানে একটা জিনিস ভুল লিখেছি, তোমরা খেয়াল করোনি। আমি কি বললাম, যদি একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি গুণ করা হয় তাহলে তাকে ডট প্রোডাক্ট বলে। তার মানে আমি এইখানে ভুলটা করেছি, এইখানে এইটা হবে ডট, ডট প্রোডাক্ট হবে, এটাকে ডট প্রোডাক্ট হবে। এখানে এরকম ডট দিয়ে ডিনোট করা, এটাকে ডট। তো এখানে এম ইন্টু এ ডট প্রোডাক্ট হবে। বোঝা গেছে ডট প্রোডাক্ট কাকে বলে। এবার এই গুণটা কিন্তু নর্মাল যেরকম আমরা গুণ করি সেরকম গুণ কিন্তু নয়, এই গুণটার ব্যাপার আছে। এই গুণটা নর্মাল গুণের পার্থক্য আছে। যখন 2, 3 যা খুশি হোক না কেন, সেইগুলো সব কিছুই হচ্ছে স্কেলার, ওগুলো স্কেলার জিনিস, শুধু মান আছে। ওইগুলোকে যখন গুণ করা হচ্ছে তখন যেটা গুণের প্রসেস হয়, আর এক্ষেত্রে ডট দুটো রাশিকে যখন গুণ করা হচ্ছে, কোয়ান্টিটিকে গুণ করা হচ্ছে, যখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের ব্যাপার আসছে তখন গুণটা আলাদা রকমভাবে হবে। যেমন দেখো ডট প্রোডাক্টকে কীরকমভাবে করা হয়। ডট প্রোডাক্টকে সবসময়তে কস দিয়ে ডিনোট করা হয়। কস, সাইন, এইগুলো তোমরা নাম হয়তো শুনে থাকবে, ট্রিগনোমেট্রিক ফাংশন এগুলো। আমি এর ওপর আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ট্রিগনোমেট্রিক ফাংশানের উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো। ট্রিগনোমেট্রিক ফাংশানের যত ভ্যালু আছে, ভ্যালু বের করো তোমাদের শিখিয়ে দেবো, সেটা পরে হবে। আপাতত তোমরা এটা জেনে রাখো, দুটো রাশি যেই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হবে সেই দুটো ইনটু কস থিটা। থিটা মানে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে ধরো একটা মাস এই দিকে কাজ করছে, মাস এদিকে কাজ করছে, আবার অ্যাক্সেলারেশন বস্তুটা এই দিকে হচ্ছে। এবার এই দুটো বস্তু মধ্যে এই যে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে থিটা। যদি এরকম হয় না তো বলছি বোঝানোর জন্য, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলা হয়। আর এই থিটাটার কস ফাংশনটা সাথে এম গুণ এ করলে ডট প্রোডাক্ট পাওয়া যাবে। এম আর এটা এখন এমনি বলেছি, তার জায়গায় তুমি যা খুশি নিতে পারো। একটা স্কেলার আর একটা ভেক্টরেরই হবে। ভেক্টরকে এরমভাবে লেখা হয়, মাথায় একটা অ্যারো দিয়ে দেওয়া হয়, আর যখন তোমরা ডট প্রোডাক্ট করবে, ডট প্রোডাক্টের আনসার, উত্তর সবসময়তে স্কেলার হবে। তার মানে একটা ভেক্টর একটা স্কেলার যদি ডট প্রোডাক্ট করা হয়, গুণ করা হলে ডট প্রোডাক্টই হবে। আর যদি ডট প্রোডাক্ট হয় তার আনসার হবে সবসময়তে স্কেলার। মানে এর কোনো দিক নেই, এর শুধুমাত্র আছে কি, শুধুমাত্র আছে মান, ম্যাগনিটিউড আছে, দিক নেই, ডাইরেকশন নেই কোনো। ঠিক আছে, কস ফাংশনটা এখানে হবে। আমি এর ব্যাপারে আলাদা করে তোমাদের ভিডিও বানিয়ে বুঝিয়ে দেব, আপাতত এটুকু মনে রাখলেই হবে। সেরকমভাবেই ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর আরেকটা ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে গুণ করা হলে সেটাকে ক্রস প্রোডাক্ট বলা হবে। ক্রস প্রোডাক্ট কখন করা হয়? যখন দুটো ভেক্টরের মধ্যে গুণ করা হয়। গুলিয়ে ফেলবে না, ডট প্রোডাক্ট কিন্তু একটা স্কেলার একটা ভেক্টরের মধ্যে গুণ করা হচ্ছে, আর ক্রস প্রোডাক্ট দুটোই ভেক্টরের মধ্যে গুণ করা হচ্ছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্রস প্রোডাক্টকে লেখা হয়, আমি আর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না, তোমাদের একটা তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। ক্রস প্রোডাক্টকে লেখা হয় এরমভাবে। ধর এক্স একটা রাশি ভেক্টর, ওয়াই একটা রাশি ভেক্টর, সাইন থিটা। তার মানে কি, তোমরা খাতায় লিখে নেবে এগুলো সব। তার মানে কি,
যদি এক্স এই দিকে কাজ করছে, ওয়াই এই দিকে কাজ করছে, তার মানে এই দুটো রাশির মধ্যে কোণ হচ্ছে থিটা, আর সেই থিটা কোণটার সাইন ফাংশনটার সাথে যখন সেই ভেক্টর দুটো গুণ করা হচ্ছে তখন ক্রস প্রোডাক্টটা পাওয়া যাবে। তার মানে হলো যখন এই পুরো জিনিসটা করা হচ্ছে তখন তার ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বেরাবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার ক্রস প্রোডাক্টের এই জিনিসটা ভ্যালু অন্যরকম হয়, কারণ দেখো এটা দুটো ভেক্টর, আগেরটা দুটোই মান ছিল শুধু, আমরা গুণ করতেই পারি ওখানটা মান শুধু, কারণ স্কেলার উত্তর আসবে। কিন্তু ক্রস প্রোডাক্টের উত্তর সব সময়তে ভেক্টর হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্রস প্রোডাক্ট সব সময়তে উত্তর ভেক্টর আসবে। ডট প্রোডাক্টে উত্তর আসবে স্কেলার, ক্রস প্রোডাক্টে উত্তর আসবে সব সময়তে ভেক্টর। এবার যখন ভেক্টর আনসার আসছে তখন এইটাও ভেক্টর হবে, এইটাও ভেক্টর হবে, দুটোই ভেক্টর। তাই জন্য এটার উত্তরটা অন্যরকমভাবে আসে, ডাইরেক্ট হয় না। তোমাদের এত জেনে এই সময়তে লাভ নেই, কারণ দেখো সবটা শেখার একটা সময় আছে, তো সময়তে শেখা ভালো। তোমাদের যেটুকু দরকার এখনের জন্য আমি সেটুকু তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি ক্রস প্রোডাক্ট কাকে বলে, ডট প্রোডাক্ট। বুঝতে না পারলেও হালকা হালকা ধারণা তো হয়ে গেছে, সেটুকুই যথেষ্ট এর পরেরগুলো বোঝার জন্য। দেখো, বুঝতে না পারলে রিভাইন্ড করে দেখবে। দেখো তোমরা, এবার আমরা মেন টপিকে আসছি, যেটা হলো ফোর্স। এবার আমরা ফোর্সে আসছি। এতক্ষণ ফোর্স বোঝার জন্য, বল বোঝার জন্য যেগুলো বোঝা দরকার ছিল সেগুলো আমরা সেইগুলো বোঝালাম যেগুলো বলটা বোঝার জন্য দরকার ছিল। এইবার আমরা মেন ফোর্সে ঢুকছি। ফোর্স কাকে বলে? ধরো একটা কোনো বস্তু এখানে চলছে, বল হচ্ছে এমন জিনিস যেটা প্রয়োগ করা হলে কোনো চলন্ত বস্তু বেগ বেড়ে যাবে, বা চলন্ত বস্তুটা দাঁড়িয়ে পড়বে, বা কোনো স্থির বস্তু চলমান হবে, বা কোনো চলমান বস্তু স্থির হবে, বা কোনো চলমান বস্তুর ডাইরেকশন বা দিক চেঞ্জ হয়ে যাবে, বা কোনো স্থির বস্তুর দিক চেঞ্জ হবে, মানে অবস্থার পরিবর্তন করবে। অবস্থা বলতে তার গতীয়ভাবে তার অবস্থান, যেটা স্থির বা চলমান বা যেদিকে ঘুরে আছে ডাইরেকশন চেঞ্জ করা, এইগুলো যার প্রভাবে হয় সেটা হলো ফোর্স বা বল। বোঝা গেছে? এবার বলের ডেফিনেশন অনুযায়ী বলকে এরমভাবে লেখা হয়, এফ ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর। আমরা কি বললাম একটু আগে? এটা কি? এ হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ হচ্ছে ভেক্টর, তার জন্য ভেক্টর সাইন। এমটা কি? এম হচ্ছে মাস, ভর কি হচ্ছে? ভর স্কেলার, তার জন্য ওর ওপরে কোনো ভেক্টর সাইন দেওয়া হয়নি। আর এফটা কি? এফ হচ্ছে ফোর্স, বল। ঠিক আছে, এবার এখানে কিছু নেই, এখানে আছে ডট প্রোডাক্ট। মাস আর অ্যাক্সেলারেশনের মধ্যে ডট প্রোডাক্ট করা হলে ফোর্স পাওয়া যাবে। দেখো তোমাদের আমি এটাই একটু আগে বোঝালাম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ডট অ্যাক্সেলারেশন, ডট প্রোডাক্ট, একটু আগে এটাই বললাম। এবার এটাকে আমরা লিখতে পারি এম এ কস থিটা, যেমন তোমাদের বললাম। এইবার দেখো, যখন এটা লিখছি, হ্যাঁ, ফোর্স, তাহলে বল সবসময়তে কী হবে? বল হবে স্কেলার, তার মানে এখানে স্কেলার প্রোডাক্ট হচ্ছে, তো বল স্কেলার হবে। এইবার দেখো, যখন একটা বস্তু ধরো এরকম আছে, তার ওপরে তুমি এই দিক দিয়ে বল প্রয়োগ করলে, এই দিক দিয়ে বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই দিকেই তো সরবে, এই দিকে সরবে কি না? এই দিক দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটা এই দিকেই তো মুভ করবে, তাই জন্য এর মধ্যে অ্যাঙ্গেল কত হলো? অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কারণ এদিকেই তো মুভ
এ বল এলো এদিকেই মুভ করলো, তাহলে হলো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি এক্ষেত্রে। এবার যদি এরকম হতো এদিকে এদিকে বল এলো বস্তুটার ওপর, বস্তুটা এই দিকে চলে গেল, তাহলে ওর অ্যাঙ্গেলটা কত হলো? টোটাল ঘুরে গেল, মানে 180 ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে যাবে। এবার যখন কজের এইখানে থিটার জায়গায় 0 বসবে, তখন কি হয়ে যাবে? এম এ কজ 0-র ভ্যালু সবসময়, দেখো ট্রিগনোমেট্রি যখন পড়াবো তোমাদের আমি ভ্যালুগুলো কীভাবে বের করতে হয় দিয়ে দেবো, বলে দেবো, আর ভ্যালু চার্ট করে তোমাদের দিয়ে দেবো, তোমরা তখন মনে রেখে দেবে সেটা। এখন আপাতত এটুকু বুঝে রাখো, কস থিটার ভ্যালু যখন 0 হয়, কস 0 ডিগ্রি ভ্যালু সবসময়তে হয় কত? 1। সাইন 0 ডিগ্রি ভ্যালু হয় 0, কস 0 ডিগ্রি ভ্যালু হয় 1। ঠিক আছে, কস 0 ডিগ্রি ভ্যালু 1। এবার 1-এর সাথে তুমি যা খুশিকে গুণ করো না কেন সেটাই হবে। তাই জন্য এখান থেকে তোমাদের বইতে দেখবে 9-10 বইতে দেওয়া আছে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা তবে আসবে, যেটা শুধু সরলরৈখিকের ক্ষেত্রেতেই, মানে এইদিকে বল আসছে এদিকেই মুভমেন্ট হবে, সেক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল হবে। কারণটা তোমরা বুঝে গেলে, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হচ্ছে, আর সেই অ্যাঙ্গেলের কজ ফাংশন ভ্যালু সেটা 1-এর সাথে গুণ করলে সেই জিনিসই হবে, তাই জন্য এই জিনিসটা হচ্ছে আনসার। তার মানে সরলরৈখিকভাবে কাজ করছে এমন কোনো বলের মান বের করতে গেলে আমাদের সেই বস্তুটার ভর সাথে সেই বস্তুটা কতটা ত্বরণ উৎপন্ন হলো সেই দুটো নর্মাল গুণ করে দিলেই বলের মান চলে আসবে। যদি সরলরৈখিক না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কজ ভ্যালুটার সাথে গুণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখো নিউটনস ল অফ অ্যাট্রাকশন। নিউটন কি বলেছে? নিউটন বলেছে মহাকর্ষ সূত্র, যেটা দুটো বস্তু আছে সবসময়তে ভর যা খুশি হোক না কেন, সবসময় দুটো বস্তু একে অপরকে নিজের দিকে টানে। মানে তুমি ধরো এখন যেখানেই বসে আছো, তোমার পাশে আশেপাশে সব কিছুই তোমার দিকে আকর্ষিত হচ্ছে, তুমি আবার সব কিছুর দ্বারা আকর্ষণ অনুভব করছো, যেটা তুমি এমনি বুঝতে পারবে না, কারণটা আমি এখনই বলবো। এটুকু যে এখন এই মুহূর্তে এটুকু জেনে রাখো, সব কিছুর উপর আকর্ষণ করে। নিউটনের এটাই মহাকর্ষ সূত্র। এবার কেন আকর্ষণ করে সেটা দেখা যাক। এইটা বলছে থিওরি অফ রিলেটিভিটি। দেখো নিউটন কিন্তু আরও অনেক কিছু বলেছিল, কিন্তু সেটা এই মুহূর্তে তোমাদের এই পোর্শনটুকুর জন্য দরকার না। দেখো থিওরি অফ রিলেটিভিটি, এইখান থেকে থিওরি অফ রিলেটিভিটি খুব হাই লেভেলের কনসেপ্ট, একটু তোমাদের ব্রেনে হয়তো চাপ হতে পারে, কিন্তু একবার বুঝতে পারলেই সব কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এর জন্য আমাদের বুঝতে হবে স্পেস টাইম তোমরা এরমভাবে বুঝতে পারবে। সময়কে আমরা এইভাবে ধরলে, একটা গ্রাফ ধরে নিলাম, সময় একটা জাল মতো চারদিকে যদি ছড়িয়ে থাকে, ইম্যাজিন একটা করে নিলে, আর স্পেসও একটা জাল মতো চারদিকে ছড়িয়ে আছে, এটা স্পেস, এইটা সময়। এইবার স্পেস টাইম যখন, আমি কিন্তু এটা ব্রহ্মাণ্ডের সূত্রে বলছি, পুরো ইউনিভার্সের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়। স্পেস টাইমের মধ্যে ধর একটা বড় অবজেক্ট আছে, আইনস্টাইন কি বলছে, যখন স্পেস টাইমের মধ্যেতে একটা কোনো বড় মাসের কোনো অবজেক্ট আছে, অনেক বেশি মাস যত বেশি হবে সব কিছু তার দিকে, মানে স্পেস টাইমটা কী হবে, তার দিকে বেন্ড হয়ে যাবে, বেন্ড হয়ে ঢুকে যাবে, বেন্ড হবে তার কেন্দ্রের দিকে ঢুকে যাবে। ব্ল্যাক হোলের নাম হয়তো তোমরা শুনেছো, ব্ল্যাক হোলও একই জিনিস হয়। ব্ল্যাক হোল হচ্ছে সব থেকে বেশি মাস থাকে,
সবথেকে বেশি মাস কম জায়গাতে থাকে। স্পেস টাইম পুরো কার্ভ হয়ে, দেখো ছবিটায় দেখো, একটা ধরো একটা কাপড়ে কিছু টান করে ধরে রেখেছো চারদিক দিয়ে, তার মধ্যে তো কোনো ভারী জিনিস দেওয়া হলে সেটা কি হবে, এরকম ভেতর দিকে ঢুকে যাবে তো। এই জিনিসটাই হচ্ছে গ্র্যাভিটি, মহাকর্ষ সূত্র এইভাবেই কাজ করে। প্রত্যেকটা জিনিসের ভর অনুযায়ী স্পেস টাইমকে সে কার্ভ করছে, বেঁকিয়ে দিচ্ছে, স্পেস টাইমকে সে বেঁকিয়ে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, নিজের কেন্দ্রের দিকে নিজের ভেতরে নিয়ে নিচ্ছে একটুখানি, স্পেস টাইমকে সে বেঁকিয়ে দিচ্ছে। এই বেঁকিয়ে দেওয়ার জন্য স্পেস টাইমে এই রেখাগুলোর জন্য, এই দেখো এই রেখাগুলোর জন্য আমরা সবসময়তে গ্র্যাভিটিকে অনুভব করি, গ্র্যাভিটি বা আকর্ষণ যাই বলো না কেন সেটা অনুভব করি। এই জিনিসটা কিন্তু কোয়ান্টাম লেভেলে অ্যাপ্লিকেবল নয়। কোয়ান্টাম মানে খুব ছোট, একবারে অণু পরমাণু অবধি এটা অ্যাপ্লিকেবল নয়, এটা বড় দুনিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইউনিভার্সের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হয়, আমরা ইউনিভার্সের পার্ট, তাই জন্য আমাদের ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লিকেবল হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুব হাই লেভেলের কনসেপ্ট, একবার বুঝতে না পারলে বারবার বুঝবে। আবার বলছি, স্পেস টাইম, তবে পুরোটা মুছে দিচ্ছি। স্পেস টাইম হলো, স্পেস টাইম মানে হচ্ছে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য স্পেস আছে। স্পেস মানে হচ্ছে খালি জায়গা, খালি জায়গাকেই স্পেস বলা হয়। এবার স্পেস আর টাইমের সাথে একটা সম্পর্ক আছে, সময় আর স্পেস। স্পেস 3 ডাইমেনশনাল, সময় আলাদা একটা ডাইমেনশন, যেটাকে 4th ডাইমেনশন বলা হয়, 4 নম্বর মাত্রা বলা হয়, কিন্তু এখন আমাদের ওইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কোনো বস্তুর ভর, আমি কিন্তু ওজন বলছি না, ভর, ভর যত বেশি হবে, যত বেশি ভর, স্পেস টাইম তার মধ্যে তত কার্ভ হবে, সে স্পেস টাইমকে তত কার্ভ করবে। এবার যত কার্ভ করবে কোনো বস্তু কিন্তু সেই দিকটা তত আকর্ষিত হবে। দেখো একটা জিনিস তোমাদের বলছি, এই দেখো, এটা ধরো একটা বস্তু, একটা গ্রহ ধরো বা নক্ষত্র, এর ভর অনেক আছে, অনেক ভরের, এর চারদিকে স্পেস টাইম আছে। এবার এ কি করছে, এর স্পেস টাইমকে এরকমভাবে বাঁকিয়ে দিল, এরকমভাবে বাঁকিয়ে দিল, এরকমভাবে বাঁকিয়ে দিচ্ছে স্পেস টাইম, চারদিকে স্পেস টাইমকে বাঁকিয়ে দিচ্ছে। বাঁকিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিল। এবার এর ভর যত বেশি হবে স্পেস টাইমে, এই যে এই কার্ভটা কিন্তু তত বেশি হবে। এই কার্ভটা দেখো কতটা হয়েছে, ভর যত বেশি হবে কার্ভ তত বেশি হবে, আর কার্ভ যত বেশি হবে তার আকর্ষণও তত বেশি হবে। মহাবিশ্বে কোনো কিছুই কিন্তু স্থির নয়, এটা জানো তো, কোনো কিছু স্থির নয় মহাবিশ্বে। তুমি এক জায়গাতে বসে আছো, এখন বসে বসে তুমি চলমান আছো, এটা এমন নয় যে পৃথিবী ঘুরছে তাই জন্য চলমান, তুমি স্পেস টাইমে চলমান আছো। চারদিকে ফাঁকা আছে, ফাঁকা বলতে বায়ু আছে, কিন্তু বায়ুটাও তো একটা জায়গাতে আছে, স্পেসেতে আছে। স্পেস টাইম, ধরো টাইম এটা হলো, স্পেস টাইমে কীরমভাবে কাজ করছে পুরোটা ধর মুছে দিলে, এইটা স্পেস, এইটা স্পেস ধরো, আর এইটা টাইম। এবার একই সাথে সাথে কোনো একটা বস্তু স্পেসেতেও মুভ করে, টাইমেতেও মুভ করে। স্পেসেতে মুভ না করলেও টাইমেতে সে মুভ করবেই। কীরমভাবে, এইটা টাইম, টাইম সবসময়তে চলমান আছে, এটা জানো তো, টাইম চলছে চলছে চলছে, মানে এটা সবসময়তে চলছে, এটা টাইম হলে, টাইমের গ্রাফ হলে সবসময়তে চলছে। এবার কোনো একটা বস্তু প্রথমে এরম আছে, তারপরে সময়ের সাথে সাথে সে এরম গেল, তারপর এরম গেল, তারপর এরম গেল, তারপর এরম 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 চলে গেল, ঠিক আছে।
এইবার যখন স্পেস টাইমে কার্ভ হয়ে যাচ্ছে, স্পেস টাইমে যখন কার্ভ হয়ে যাচ্ছে মানে স্পেসটা কি হলো এইরম, স্পেস এতক্ষণ কীরকম ছিল, স্পেসে ধর এরম গ্রাফ, এটা স্পেস, এটা টাইম। এবার আকর্ষণের ব্যাপারটা কীরকম হচ্ছে, এটা স্পেস আর এটা যদি টাইম হয়, স্পেসটাকে বেন্ড করে দিচ্ছে। কোনো ভারী অবজেক্ট মাস যত বেশি হবে স্পেসকে বেন্ড করে দেবে। তার মানে স্পেসকে বেন্ড করলে সে চলতে থাকবে, তার দিকে আকর্ষণ হয়ে ভেতরে চলে যাবে। এবার দেখো কোনো অবজেক্ট আছে, একটা অবজেক্ট এইটা, সময় তাকে এই দিকে নিয়ে যাচ্ছে, স্পেসটাকে এই দিকে নিয়ে যাচ্ছে, হলে সে কীরকমভাবে চলবে। এখানে ধরো একটা বড় অবজেক্ট আছে, এটা খুব মাস আছে, সে এই রকমভাবে তার মুভমেন্ট হবে, এই রকমভাবে। সময় তো সে এগোচ্ছে, স্পেসেতেও সে এগিয়ে যাচ্ছে। বোঝা গেছে? সময়ের জন্য সে আকর্ষণ হচ্ছে, স্পেস বেন্ড হয়ে যাচ্ছে, সে স্পেসের হিসাবেই যেহেতু চলবে, সময় যত পাল্টাচ্ছে সে তত এরকম করে একসময় গিয়ে সেই অবজেক্টটাতে গিয়ে পড়বে যার মাস বেশি। বোঝা গেছে? ঠিক এই কারণেই সূর্য অনেক মাস, নক্ষত্রগুলো অনেক মাস, সে স্পেস টাইমকে অনেকটা বেন্ড করে একবার নিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। তার জন্য কি হচ্ছে, ধরো এখানে এইটা সূর্য, এই স্পেস টাইমকে কি হচ্ছে নিজের মধ্যে বেন্ড করে নিচ্ছে, নিজের মধ্যে বেন্ড করে ঢুকিয়ে নিচ্ছে স্পেস টাইমকে। এবার একটা গ্রহ ধরো এখানে আছে, এই একটা গ্রহ আছে, গ্রহটা কি হবে তাহলে, এরম করে এক টাইমে গিয়ে সেই অবজেক্টটা এসে পড়ার কথা। যেহেতু তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো এই জিনিসটা, মানে হুবহু ওরকম হবে না, কিন্তু একটা ধারণা তোমরা পেতে পারবে, কারণ এই মেকানিজমেই কাজ করে আসলটা। একটা টান করে একটা কাপড় চারদিক থেকে কোথাও আটকে বা চারজন মিলে ধরে, তার মাঝখানে, কাপড়ের মাঝখানে একটা কোনো অবজেক্ট যদি দিয়ে দেওয়া হয়, ভারী অবজেক্ট, দেখবে কাপড়টা বসে গেছে, অবজেক্টটা বেন্ড করে দিয়েছে কাপড়টাকে, ঠিক এই রকম বেন্ড করে দিয়েছে। এবার এইখানে সেই অবজেক্টটার পাশে যদি একটা কোনো হালকা অবজেক্ট রাখা হয়, সে কি করবে, এরম করে ঘুরতে এসে ও অবজেক্টটা এসে পড়বে। তোমরা করে দেখতে পারো, এটাই হবে, সেম হবে। এইবার কি হচ্ছে, এইবার স্পেস টাইমের কার্ভের জন্য আকর্ষণ তৈরি হচ্ছে, গ্র্যাভিটি তৈরি হচ্ছে। সূর্যের গ্র্যাভিটির জন্য গ্রহরা তার চারদিকে ঘুরছে, কিন্তু গ্রহরা এসে পড়ছে না কেন, এটাও একটা ব্যাপার। কারণ গ্রহদের দূরত্বের জন্য, গ্রহরা দূরত্বটা এতটা আছে যে হুবহু পুরো এসে পড়তে পারবে না, তার আকর্ষণের জন্য সে ঘুরবে তার চারদিকে, এরম করে ঘুরবে। নক্ষত্র, বিভিন্ন উল্কাগুলো দেখবে, দুদিন পর বলা এই উল্কা এলো, ওই উল্কা এলো, কী করে আসে, সৌরজগতের মধ্যেতে সূর্যের আকর্ষণের জন্য এলো, এসে এরমভাবে হয়ে পৃথিবীর আকর্ষণের কাছাকাছি গিয়ে এরম বেরিয়ে যায়, তার বেগটা এতটা থাকে, সোজা বেরিয়ে যায়, এরকমভাবে বেরিয়ে যায়। একবার কী হয়েছিল, এরম একটা উল্কা সূর্যের আকর্ষণের জন্য প্রবেশ করে এলো সৌরজগতে, পৃথিবী তো একটা ভর আছে, অনেক ভর, সূর্যের তুলনায় নগণ্য, কিন্তু আছে তো, স্পেস টাইমকে সেও বেন্ড করছে, তার গ্র্যাভিটি এইভাবে তৈরি হচ্ছে। এবার সে এরমভাবে একটা উল্কা এসে এরমভাবে পড়ে গেছিলো, খুব কাছে চলে এসেছিলো বলে পড়ে গেছে পৃথিবীর ওপর, আর ডাইনোসর ধ্বংস হয়ে গেছিলো সেই সময়তে। তাহলে বোঝা গেছে কিভাবে গ্র্যাভিটি কাজ করে, কেন মহাকর্ষ সূত্র, নিউটনস ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে। থিওরিটিক্যালি ফর্মুলা সব তোমাদের পরে বলবো, আগে তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। কনসেপ্টটা বোঝা গেছে? এবার দেখো নেক্সট, এইবার আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা গ্র্যাভিটি কী করে উৎপন্ন সেটা বললাম,
এবার গ্র্যাভিটেশনাল ফোর্স, একটু আগে ফোর্স নিয়ে আলোচনা হয়েছে, এখন গ্র্যাভিটি নিয়ে আলোচনা হলো, এবার গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আলোচনা হবে। দেখো, যখন স্পেস টাইম বেন্ড হচ্ছে, ঠিক আছে, সে এগিয়ে যাচ্ছে কোনো ভারী অবজেক্টের দিকে, সে হালকা অবজেক্টে এগিয়ে তো যাবে। এবার এগিয়ে যখন যাচ্ছে তার উপর নিশ্চয় একটা ফোর্স কাজ হচ্ছে, তাই জন্য তার মহাকাশে সে দূরত্ব অতিক্রম করছে। আর যখন সে দূরত্ব অতিক্রম করবে তখন তার মানে তার একটা বেগ আছে। যদি তার বেগ থাকে, বেগের পরিবর্তনও হবে। বেগের পরিবর্তন হচ্ছে মানে তার অ্যাক্সেলারেশন আছে, ত্বরণ আছে। এবার যদি ত্বরণ থাকে, ভরও আছে বস্তুটার, তাহলে তার মানে তার উপর একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, বোঝা গেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স এইভাবে কাজ করছে। এবার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা মান আছে, যেটাকে লেখা হয় F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এফ হচ্ছে সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান। গ্র্যাভিটেশনাল ফোর্সের মান যত বেশি হবে, কোনো বস্তু তত তাড়াতাড়ি আর স্ট্রংভাবে তার দিকে আকর্ষিত হয়ে যাবে। স্পেস টাইমকে সে ততটা স্ট্রংভাবে বেন্ড করছে, তার মানে সেই বস্তুটার ভর তত বেশি। ঠিক আছে, বোঝা গেছে? এবার ফোর্সকে এরমভাবে লেখা হয়, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। প্রত্যেকটা বস্তুর জন্য ইউনিভার্সের, পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে, সব বস্তুর একটা নির্দিষ্ট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট মানে হচ্ছে এই জিনিসটা স্থির, পরিবর্তন হবে না। m1 হচ্ছে যে বস্তুটা আকর্ষণ করছে, m2 হচ্ছে হালকা বস্তুটা যেটা তার দিকে আকর্ষিত হচ্ছে, আর আর হচ্ছে সেই দুটো বস্তুর মধ্যে দূরত্ব। একটা বস্তু এটা, একটা বস্তু এটা, এদের মধ্যে দূরত্বটা হলো আর। ঠিক আছে, বোঝা গেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স এরকমভাবে কাজ করে। এবার আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম, কোয়ান্টাম ওয়ার্ল্ড মানে অণু পরমাণুদের ক্ষেত্রে, ইলেকট্রন, প্রোটন, ওই দুনিয়াতে, অত ছোট্ট সূক্ষ্ম লেভেলের দুনিয়াতে, বড় দুনিয়ার বাইরের দুনিয়ার কোনো ফিজিক্সের কোনো সূত্র, দুনিয়ার কোনো সূত্র অ্যাপ্লাই হয় না। আলাদাই নিয়ম চলে ওদের ওখানে, ওদের দুনিয়াটাই আলাদা। সেইখানে কি হয়, সেখানে তো কোনো মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই হয় না। বোঝা গেছে? কোয়ান্টাম ওয়ার্ল্ডেতে যে সূত্রটা অ্যাপ্লাই হয় সেটা হলো অ্যাট্রাকশন রিপালশন অফ অ্যাটমস। কোয়ান্টাম ওয়ার্ল্ড নিয়ে এখনও রিসার্চ চলছে, পুরোপুরি জানা যায়নি। এটুকু জানা গেছে যে বর্তমান বাইরের ভৌত দুনিয়ার ফিজিক্স কোনো রকমভাবে কোয়ান্টাম ওয়ার্ল্ডে এফেক্ট করে না, কোয়ান্টাম দুনিয়াতে এফেক্ট করে না। মানে অণুপরমাণুদের ক্ষেত্রে দেখো, অণুপরমাণু ভর কতটাই হবে, একবারে অল্প নগণ্য ভর হবে, তো সে স্পেস টাইমকে আর কতটা বেন্ড করবে, করতেই পারবে না। কিন্তু আবার দেখা যাচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, তার মানে একটা ব্যাপার তো আছে, স্পেস টাইম বেন্ড হচ্ছে না মানে মহাকর্ষ সূত্র হবে না, কিন্তু আকর্ষণ বিকর্ষণ তো হচ্ছে। সেটাকেই আমরা এবার বুঝব। অ্যাট্রাকশন আর রিপালশন মেনলি হয় চার্জের জন্য। একটা ধরো প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, সবসময়তে একে অপরকে আকর্ষণ করবে, এটা তোমরা জানো। প্লাস চার্জ একে অপরকে বিকর্ষণ করবে, প্লাস চার্জ এই মাইনাস চার্জও একে অপরকে বিকর্ষণ করবে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। কেন করে এই প্রশ্নটা তোমাদের মধ্যে এসছে কখনো? কেন করে সেটার কারণ হলো, প্রোটন পজিটিভ হয়, ইলেকট্রন বাইরে থাকে, এর আকর্ষণের জন্য এ ঘুরছে চারদিকে। আর ইলেকট্রন কিন্তু কোনো পার্টিকেল নয়, কণা নয়, ঠিক আছে? এটা তোমাদের জেনে রাখা দরকার। ইলেকট্রনের তিনটে স্টেট হয়, অবস্থা। একটা হলো কণা, কখনো কণার মতো আচরণ করে, কখনো ক্লাউড মেঘের মতো আচরণ করে, মানে পুরো ইলেকট্রনের চার্জ ছড়িয়ে আছে চারদিকে, আর কখনো
তরঙ্গ হিসেবে, ওয়েভ হিসেবে কাজ করে, মানে এরম 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 করে ঘুরছে ও। ঠিক আছে, বোঝা গেছে? ইলেকট্রনের কোনো স্থায়ী অবস্থা নেই, ও যখন যেরম পারে তখন সেরম আচরণ করে। প্লাস চার্জ মাইনাস চার্জ হওয়ার কারণে, প্লাস চার্জ মাইনাস চার্জ হওয়ার কারণে একে অপরকে আকর্ষণ করে, আর প্লাস প্লাস বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস সমাধান বিকর্ষণ করবে, ঠেলে সরিয়ে দেবে একজনকে। ঠিক আছে, এবার আমি এগুলো মুছে দিলাম। এবার যখন একটা বস্তু প্লাস একটা বস্তু মাইনাস, তাদের মধ্যে যে আকর্ষণটা হচ্ছে বা বিকর্ষণ, একটা বল তো কাজ করবে, ফোর্স তো একটা কাজ করবে, অ্যাট্রাকশন ফোর্স, একটা রিপালশন বা বিকর্ষণ, একটা ফোর্স তো কাজ করবে, যে কারণেই হোক। বড় দুনিয়ার ক্ষেত্রে, ইউনিভার্সের ক্ষেত্রে মহাকর্ষের কারণে সেটা হচ্ছে, আর কোয়ান্টাম ওয়ার্ল্ডের ক্ষেত্রে অ্যাট্রাকশন রিপালশন জন্য সেটা হচ্ছে, চার্জের জন্য সেটা হচ্ছে। কিন্তু একটা ফোর্স তো তৈরি হবে, ফোর্স তো কাজ করবে। এই ক্ষেত্রে ওই ফোর্সটা মান কত ছিল? এক্ষেত্রে মান ছিল F=G m1m2/r², আর এক্ষেত্রে এর মানটা হবে F=K(m1m2/r²), সরি m1m2 নয়, Q1Q2/r²। Q1 হচ্ছে এই চার্জটা, Q2 হচ্ছে এই চার্জ, বা দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন হলে Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, নিজের মতো ধরতে পারো। আর আর হলো, যেমন আগেরটায় ছিল দূরত্ব, এখানেও দূরত্ব, দুটো চার্জের মধ্যে দূরত্বটা হলো আর। ঠিক আছে, বোঝা গেছে? কেটা হলো কুলম্বের কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট হলো কে। কুলম্ব একটা লোক, বিজ্ঞানী ছিল, যে প্রথম এই সূত্রটা দুনিয়ার সামনে এনেছিল, যে দুটো কণার মধ্যে, চার্জ পার্টিকেলের মধ্যে আকর্ষণ বিকর্ষণ, এই ঘটনাটা, এই ফোর্সটা কিসের উপর নির্ভর করে? এই ফোর্সটা আধান দুটোর চার্জের সাথে, গুণফলের সাথে কী হিসাবে আছে, এটা কনস্ট্যান্ট হলে আমরা এরমভাবে তো লিখতেই পারি, F proportional Q1Q2/r², লিখতেই পারি। Q1Q2/r² তো লিখতেই পারি আমরা। তার মানে হলো ফোর্স, আকর্ষণ বিকর্ষণ যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা চার্জ দুটোর আধানের গুণফলের সাথে সমানুপাতিক, মানে গুণফল যত বাড়বে ফোর্সটা তত বাড়বে, আর তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, মানে তাদের দূরত্বটা যত বাড়বে তত ফোর্সের ভ্যালুটা কমবে। মানে একটা চার্জ, দুটো চার্জ পরস্পর থেকে অনেক দূরত্বে চলে গেল, তাহলে তাদের মধ্যে কি আর আগের মতো আকর্ষণ বিকর্ষণ হবে? হবে না। তোমরা চুম্বক নিয়ে দেখতে পারো, দুটো চুম্বককে অনেক দূরে নিয়ে গেলে আকর্ষণ হবে না, বিকর্ষণও হবে না। যদি কাছে নিয়ে আসো তবেই সেটা হবে। দূরত্বটার বর্গের সাথে ব্যস্তানুপাতিক, বর্গর সাথে ব্যস্তানুপাতিক মানে দূরত্ব যত বাড়বে তার বর্গের হারেতে ফোর্সটা তত কমবে, মানে অনেক কমে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এইটা হলো কুলম্বসের ফর্মুলা, এইটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবটা। এই কেটার একটা ভ্যালু আছে, কেটার ভ্যালু হলো 9 × 10⁹, 9 × 10⁹ ভ্যালু। ইউনিটটা এখন লিখছি না, তোমাদের ভ্যালুটা আপাতত মনে রাখলেই হবে। ইউনিট তোমরা এখান দিয়ে বের করে নিতে পারো। এই যে এই কেটাকে যদি এইদিকে সরিয়ে দাও, এফটাকে এইদিকে সরিয়ে দিলে, সেক্ষেত্রে কে আর সব কটাকে 1 ধরে নিলে তোমরা ইউনিট পেয়ে যাবে।
ঠিক আছে, যেমন সমীকরণ করে ওরকমভাবে করলেই তোমরা এর ইউনিট পেয়ে যাবে। ভ্যালুটা এইটা বেরায়, কারণ আছে এই কে এর একটা ভ্যালু আছে 1/4 এপসাইলন নট। এপসাইলন হচ্ছে পারমিটিভিটি বলে, মানে একটা প্রবাহীর মধ্যে দিয়ে কতটা প্রবাহী বা বস্তুর মধ্যে দিয়ে কতটা তড়িৎ পরিবহন হতে পারে বা তৈরি হতে পারে, সেইটাকে বলে পারমিটিভিটি বা এপসাইলন নট। বায়ু মাধ্যমের জন্য এপসাইলন নট 1/4 এপসাইলন নটের ভ্যালুটা হলো এইটা। ঠিক আছে, অত হাই লেভেলে তোমাদের এখন বুঝে কাজ নেই, তোমরা যেটুকু বোঝালাম এটুকুই বোঝো এইটা। এবার কি হচ্ছে, নেক্সট টপিক, ল অফ অ্যাট্রাকশন। আমি যেমন বললাম এখন যে সব কিছু পরস্পরকে আকর্ষণ করে বড় দুনিয়ায়, কোয়ান্টাম ওয়ার্ল্ডে চার্জের জন্য পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে, ঠিক সেরকম ল অফ অ্যাট্রাকশন হচ্ছে মেন্টালি আকর্ষণ বিকর্ষণ। মানে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল, किसी किसी चीज़ को दिल से चाहोगे तो कायनात उसको मिलाने की साजिश करेगा। ঠিক সেই জিনিস এখানেও অ্যাপ্লাই হয়। কোনো জিনিসকে একবারে ভালোভাবে ফুল ফোকাস দিয়ে চাইলে আমি করতে চাই এই জিনিসটা, সেই জিনিসটা হবেই। কেউ ধরো খারাপ জিনিস সবসময় ভাবছে, তার সাথে খারাপই হবে। কেউ ভালো জিনিস ভাবলে তার সাথে ভালো হবে। ইউনিভার্স সবসময়তে সেগুলো রিটার্ন করে দেয়, সেটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন। কোনো জিনিস একবারে ভালোভাবে ফোকাস দিয়ে চাইলে সেই জিনিস সে পাবেই। এটা হচ্ছে মেন্টালি, এটা আলাদা সায়েন্স আছে এর পিছনে, সেই সায়েন্সটা তোমাদের এখন বুঝে কাজ নেই। তো অ্যাট্রাকশন এত ধরনের হয়, অ্যাট্রাকশন, রিপালশন, ফোর্স, সমস্ত ধরনের ফোর্স এত ধরনের হয়। আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এবার বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। তোমরা, আমি দেখেছি বড় ভিডিও হলে পুরোটা দেখো না। কোয়েশ্চেন অনেক এনেছিলাম, দেখো এখানে কোয়েশ্চেন আছে কত, চেষ্টা করি করানো, দু একটা দেখো, তোমরাই বলতে পারবে। হ্যাঁ, ঘর্ষণ জিনিসটা তোমাদের বলা হয়নি। একটা বস্তু একটা তলের ওপর দিয়ে যখন যাবে, তল বা বায়ু বা মাধ্যম যে কোনো হতে পারে, জল, যা খুশি হতে পারে, যখন যাচ্ছে, যেখান দিয়ে যাচ্ছে বা যার ওপর দিয়ে যাচ্ছে তার তলটা, সারফেসটা, এই বস্তুটা যদি এদিকে যায়, একটা বল প্রয়োগ করছে এদিকে, তবে যাচ্ছে এদিকে। তল সবসময়তে তার অপোজিটে, বিপরীতে কাজ করে। এই জন্য দেখবে দেশলাই কাঠিকে দেশলাই বাক্সেতে ঘষলে তার মধ্যে আগুন জ্বলে, কারণ দেশলাইয়ের বারুদগুলো এই ঘর্ষণটার জন্য, এ দেশলাইকে যদি এদিকে চালানো হয়, বাক্স এদিকে ফোর্স দেবে, হয়ে কিছু এখান থেকে বারুদ বেরিয়ে যাবে, বেরিয়ে তাপের কারণে এই ঘর্ষণের জন্য দুটো বল পরস্পরের সাথে অপোজিটে যাচ্ছে। তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, দুটো হাতকে ধরে ঘষো, দেখো হাতটা গরম হয়ে যাবে, মানে তাপ উৎপন্ন হবে। সেই জন্য দেশলাই কাঠিতে আগুন জ্বলে যায়। একইভাবে এখানে দেখা যায়, যখন কোনো বস্তুকে এরকম ফোর্স দেওয়া হচ্ছে, সে এগিয়ে যাচ্ছে, সারফেস তল সবসময় তার বিপরীতে কাজ করবে, সবসময় তার অপোজিটে কাজ করবে। অপোজিটে কাজ করার ফলে এই অন্য কালিতে দেখাচ্ছি, এইখানটা একটা বল তৈরি হবে। এইখানটা যে বলটা আছে, এইটা হচ্ছে ঘর্ষণ বল, আর এই লেভেল অনুযায়ী ঘর্ষণটা অনুভব হবে, ফ্রিকশন বলা হয়। এবার ফ্রিকশন নিয়ে ডিটেলসে তোমাদের ক্লাস 11-এ চর্চা করা আছে, 11-এ ডিটেলসে বলা আছে। ফ্রিকশনে একটা চ্যাপ্টার আছে আলাদা, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো অত সব তোমাদের এখন জেনে লাভ নেই। এখন কাকে বলাটা বুঝে গেলে কোনো ডেফিনেশন তোমাদের লেখাচ্ছি না, কারণ ডেফিনেশন তো পরীক্ষা আসবে না, অলিম্পিয়াড পরীক্ষা ডেফিনেশন আসবে না, তোমাদের লেখাচ্ছি না। কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো আশা করছি। এবার কোশ্চেনটা দেখো, একটি অমসৃণ তলের ওপর একটি বস্তু স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর ওপর ক্রিয়াশীল সীমান্ত ঘর্ষণ বলের মান যার ওপর নির্ভর করে না বলেছে, তা হলো, মানে
একটা বস্তু এরকম আছে, একটা বস্তু আছে, বস্তুটা এদিকে চলছে, ঘর্ষণ বল এদিকে কাজ করছে। এবার কি বলেছে, এই ঘর্ষণ বলটা সীমান্ত ঘর্ষণ বল মানে একবারে সারফেস এরিয়া যেটা হচ্ছে, এই ঘর্ষণ বলটা যার উপর নির্ভর করে না। তোমরা নিউটনের থার্ড লটা পড়েছো? সমান বল সবসময় মানে সমান অ্যাকশানের বিপরীত একটা রিয়াকশান থাকে সমান, মানে এর ওজনটা নিচে কাজ করছে, নিচে একটা বল দিচ্ছে, তার মানে একটা ক্রিয়া করছে, অ্যাকশান করছে, আর এই সারফেসটা কি করবে, এর অপোজিটে একটা অ্যাকশান করবে, বল করবে। এই জিনিসটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলে বা উল্লম্ব প্রতিক্রিয়া। সমান অ্যাকশানের অপোজিট রিয়াকশান থাকে, সেম টাইমে সেম অপোজিট রিয়াকশান, নিউটনের থার্ড ল। এবার দেখো অপশানগুলো কী বলেছে। তলের জন্য বস্তুর ওপর ক্রিয়াশীল উল্লম্ব প্রতিক্রিয়া বল, মানে এই উল্লম্ব প্রতিক্রিয়া বলটার ওপর কি নির্ভর করবে এই জিনিসটা, ফ্রিকশনটা? স্পর্শ তলের ক্ষেত্রফল, মানে এই যে তলটার ওপর কাজ করছে এই তলটা, এই স্পর্শতল মানে এই বস্তুটা যেটুকু তল সারফেসের সাথে ঠেকে আছে সেইটা ক্ষেত্রফল। এই জিনিসটা মানে হলো এই ক্ষেত্রফলটার উপরে কি নির্ভর করবে এটা। তারপরে দুটো পৃষ্ঠের প্রকৃতি, মানে এই বস্তু দুটোর পৃষ্ঠটা কীরকম, মানে সমতল না বক্রতল না মসৃণ, সেই জিনিসটার উপর কি এটা নির্ভর করবে। 4 নম্বর হলো ওই স্থানটার অভিকর্ষজ ত্বরণ কত হবে, তার উপর কি এটা নির্ভর করবে। তোমরা বলো দেখি কোনটা হবে আনসার। আশা করছি তোমরা ভেবে নিয়েছো। দেখো আমি কি বললাম, যেদিকে তার বল হবে তার অপোজিটেতেও ঘর্ষণ বল কাজ করবে। নিচের দিকে বল, অপোজিট দিকে বল, এই দুটোর কোনো রকম কি এফেক্ট এখানে হচ্ছে না, কোনো রকম কাজই নেই এটা, এর শুধু তো এই দিকের বল আর এই দিকের বল নিয়ে কাজ। ক্ষেত্রফলে তো নির্ভর করবে, এটা ক্ষেত্রফলে তো নির্ভর করবে, কারণ এর ক্ষেত্রফল যতটা হবে ততটা এলাকা জুড়ে তো ঘর্ষণটা হবে। আবার দুটো পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করবে, কারণ যদি সমতল হয় বা সমতল মানে যদি মসৃণ হয় জায়গাটা, যদি মসৃণ হয় তাহলে কি হবে, মসৃণ হলে ঘর্ষণটা কম হবে। একটা জিনিস এরম এরম আছে, তার উপর দিয়ে এরম এরম আছে, এবার এদের মধ্যে যতটা বাধা তৈরি হবে চলার পথে, ততটা যদি এরম এরম থাকে তাহলে বাধাটা তত কম হবে। ফ্রিকশন বল তো এই জন্যই তৈরি হয়, তার কতটা এবড়ো খেবড়ো আছে সেটার কারণেই ফ্রিকশন বলটা তৈরি হয়, ঘর্ষণ তৈরি হয়। এবার ক্ষেত্রফলের ওপর নির্ভর করবে, দুটো পৃষ্ঠের প্রকৃতির ওপর নির্ভর করবে, অভিকর্ষজ ত্বরণ কতটা হবে, এর অভিকর্ষজ ত্বরণ মানে এ কতটা নিচের দিকে টানছে। অভিকর্ষজ ত্বরণ যতটা বেশি হবে, অভিকর্ষের ফলে যে ত্বরণটা যত বেশি হবে, সে তত সারফেসের ওপরেতে তত বসে থাকবে, চেপে বসে থাকবে, ফলে ঘর্ষণ সে নির্ভর করবে। অভিকর্ষ ত্বরণ বেশি হলে ঘর্ষণের মান মারাত্মক বেশি হয়ে যাবে, সে একবারে বসে থাকবে, চিপকে থাকবে, নড়বে না। এটার ওপরে নির্ভর করে, তাহলে একমাত্র কিসের ওপর নির্ভর করে না, উলম্ব প্রতিক্রিয়ার ওপর। এইটা হবে আনসার, অপশান এ আনসার। এরকম তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন আরও এনেছিলাম, আজকে সময় হলো না। দেখো এগুলো তোমরা চেষ্টা করে আসবে, এটা দেখো স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা চেষ্টা করে পরের দিন আসবে, আমি পরের ভিডিওতে আনসারগুলো বলবো আর আলোচনা করে দেবো পরের ভিডিওতে। কমেন্টে তোমরা এর উত্তরগুলো বলবে। দেখো এক্ষেত্রে আমি একটা হিন্টস দিয়ে দিই, হিন্টসটা হলো ভর সবসময়তে স্থির থাকে, মানে সব ক্ষেত্রেতে ভর কোনো কিছুর উপর নির্ভর করে না, আয়তন হোক, বায়ুচাপ হোক,
গ্র্যাভিটি হোক, যে কোনো কিছুর ভর নির্ভর করবে না। ভর সবসময়তে স্থির থাকবে। মহাকাশে যা থাকবে, পৃথিবীতে তা থাকবে, কোনো গ্রহতে তা থাকবে, সব জায়গাতে সেম থাকবে। এবার তোমরা এখান থেকে সঠিক উত্তরটা বলো। একটু বুদ্ধি থাকলে তোমরা কিন্তু ধরে ফেলতে পারবে। আমি যা হিন্টস দিলাম তাকে ধরে ফেলতে পারবে আনসার কী হবে। তারপরটা দেখো, এটা তোমরা পারবে না, এটা পরের দিন বোঝাতে হবে। এইটা দেখো, আমি কি বলেছিলাম, এটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়েছো? আমি কি বলেছিলাম তোমাদের, বল, অভিকর্ষজ বল যে গ্র্যাভিটি, সেটা কিন্তু একটা ফোর্স। আর ফোর্স মানেই হলো ভর গুণ অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ভর গুণ ত্বরণ হলো ফোর্স। গ্র্যাভিটিও কিন্তু এক প্রকার ফোর্স, তাই তার ক্ষেত্রেও কিন্তু ভরের সাথে ত্বরণ গুণ হবে। ব্যাস, আর কিছু বলবো না, আর বাকিটা বললে তোমরা ধরে ফেলবে। করো দেখি এটা। তারপর তাহলে এখন পর্যন্ত দুটো দিলাম। আর এইটা তো তোমাদের বলেই দিলাম, এটা স্ক্রিনশট না, এটা কোনো হিন্টস দেবো না, এটা তোমরা বলবে উত্তর কোনটা। ইউনিটটা খালি তোমাদের বলিনি, এটা তোমরা বলবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করছি। তাহলে আজকের মতো এতটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আজকে অনেকটা কনসেপ্ট তোমাদের বলে দিলাম একসাথে। তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, বুঝতে পেরেছো কি না বা কতটা বুঝতে পেরেছো সেটা কমেন্টে বলবে, যাতে আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারি তার জন্য। ঠিক আছে, পরের দিন হোমওয়ার্কগুলো করে আসবে। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।